আমরা এই 42 সামসটা বুঝবো একদম প্র্যাকটিক্যালি, কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট সামই কত দিয়ে স্টার্ট করছি, 42 দিয়ে। তো তার মানে এই সামসটাকে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে তোরা বলতে পারিস যে একটা সামই সমস্ত চারটা শেষ। ঠিক আছে, তাই টাইম নিয়ে আস্তে ধীরে এই সামসটাকে আমরা বুঝবো, তারপর আমরা করব। ঠিক আছে, তাহলে প্রথমে কি দেখি, পি অ্যান্ড এস ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম, যেটা আমাদের এক্সাম্পল অনুযায়ী সিঞ্জিনী, সায়ন্তনী, অতনু এরা ছিল তিনজন একটা ফার্মের পার্টনার। এখানে বলেছে এ পি আর এস। পি অ্যান্ড এস ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2। এবার একটা জিনিস মনে রাখবি, যখনই কোনো একটা ইম্পর্টেন্ট ডেট বা ইম্পর্টেন্ট কোনো একখানা জিনিস পাবো সেটা নিচে আমরা এটা আন্ডারলাইন করে দেবো। এটা তাহলে কী হয়ে যায়, স্ট্রেস এসে পড়ে এটার উপর, এটা এমফাসাইজড হয়ে যায়। ঠিক আছে, তার মানে আজকে যে পিআরএস পুরনো পার্টনার ছিল তাদের মধ্যে ওল্ড পিএসআর কত, 3:2, অর্থাৎ 5 ভাগ করে 3 ভাগ দেওয়া হতো পিকে, 2 ভাগ দেওয়া হয় কাকে, এসকে। ঠিক আছে, দেয়ার ব্যালেন্স শিট অন 31st March 2016, তাদের ব্যালেন্স শিটটা কবে, 31st March 2016 দেওয়া আছে ওল্ড ব্যালেন্স শিট। ওয়াজ অ্যাজ ফলোজ, লাইবিলিটি অ্যাসেট। আমরা যখন ক্লাস 12-এ এরকম ধরনের, ভেরি গুড, যখনই আমরা এই ধরনের সামস করতে যাব যেখানে আমরা পুরনো একটা ব্যালেন্স শিট পাবো আমাদের চোখের সামনে এবং তার নিচে কিছু অ্যাডজাস্টমেন্টস থাকবে, সেইটাকে সঠিকভাবে অ্যাপ্রোচ করাটা সবার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের অ্যাপ্রোচটা কীরকম হবে, যাতে টাইমটা বেশি না লেগে যায়, যাতে ব্যাপারটা কমপ্লেক্স না হয়ে যায়, জটিল না হয়ে যায়, আর যাতে খুব সহজে সেই জিনিসটা কন্ট্রোলড ওয়েতে কমপ্লিট হয়ে যায়, আর একবারে যাতে পুরো সংস্থা মিলে যায়। তাই আমাদের অ্যাপ্রোচটা হবে ইউ। ঠিক আছে, ইউ শেপ, মানে আমরা অঙ্কটা যখন স্টার্ট করব তখন এক্স্যাক্টলি এইভাবে পড়ব, তারপর অ্যাডজাস্টমেন্টস পড়ব। সেই অ্যাডজাস্টমেন্টসগুলো আমরা যেরকম ক্লাস 11-এ শিখেছিলাম, যেই যে অ্যাকাউন্ট রিলেটেড রয়েছে সেখানে টিক করে দেবো, হয়ে গেল পড়া। তারপর যখন অঙ্কটা করবো তারপর সেরকমভাবে আবার মুভ করতে থাকবো। ঠিক আছে, আমি দেখাচ্ছি কীভাবে। প্রথমে কি আছে, ব্যাঙ্ক ওভারড্রাফট। ঠিক আছে, ব্যাঙ্ক ওভারড্রাফট কথাটার মানে কি, ব্যাঙ্ক ওভারড্রাফট কথাটার মানে হচ্ছে ওভার মানে বেশি, ড্রাফট মানে তোলা। অর্থাৎ ব্যাংকে যদি কারোর থাকে 30,000 টাকা, ধর সামনে তোর ব্যাংকে আছে 30,000 টাকা, তুই ব্যাংকের থেকে তুলে নিয়ে এসে বললি 35,000, তার মানে 5,000 তুই আরও বেশি তুলে নিয়ে এসে বললি, এটাকে বলা হবে ব্যাঙ্ক ওভারড্রাফট। এটা তোর ক্ষেত্রে কি একটা লাইবিলিটি, যেহেতু ব্যাংকে তোকে 5,000 টাকা দিতে হবে। তো ব্যাঙ্ক ওভারড্রাফট 20,000 টাকা, ক্রেডিটার যাকে টাকা দিতে হবে যেটা 30,000। প্রভিশন ফর ডাউটফুল ডেট, এটা কি, প্রভিশন ফর ডাউটফুল ডেটটা হচ্ছে যখন একটা বিজনেস মাল বিক্রি করে ধারে, তখন সেই বিজনেসটা মনে মনে এটা ভেবে নেয় যে আমি যত টাকার মাল বাইরে ধারে বিক্রি করলাম তার মধ্যে 2% আমি নাও পেতে পারি। ঠিক আছে, তো এই যে যেটা আমি নাও পেতে পারি, তো সেটা আমার কাছে কি হবে, একটা লস হবে। তো যেই লসটা ভবিষ্যতে হতে পারে সেই লসটার জন্য এখনই একটা ফান্ড তৈরি করে রাখা, যাতে ভবিষ্যতে যে লসটা হবে সেই লসটাকে আমরা ওয়াশ আউট বা আমরা সেটাকে বিজনেসের থেকে ধুয়ে বাইরে ফেলে দিতে পারি। এটা এক ধরনের লস। যেরকম আমাদের বাড়িতে যখন নাকি কিছু নোংরা হয় তখন আমরা কী করি, সেই ঘরটাকে জল দিয়ে ধুয়ে সেই নোংরাটাকে বাইরে বার করে ঘরটাকে পরিষ্কার করি। সেরকমভাবেই বিজনেসে যখন পরবর্তীকালে এরকম একটা পরিস্থিতি আসবে যে বিজনেসে কোনো একটা লস অ্যারাইজ হতে পারে, ঠিক আছে, যেটা সার্টেন, তো তার জন্য আমরা কী করবো, আগের থেকে একটা ফান্ড তৈরি করে রাখবো, যে ফান্ডটাকে আমরা ইউজ করবো যখন সেই লসটা হবে সেটাকে বিজনেস থেকে ওয়াশ আউট করার জন্যে। বুঝতে পেরেছিস? তো সেটাই হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট। অর্থাৎ টোটাল বিক্রি করা হলো 1 লাখ টাকা, তার মধ্যে 2% তোদের মনে হচ্ছে নাও পেতে পারিস, তাহলে 1 লাখের 2% হচ্ছে কি 2,000 টাকা। এই 2,000 টাকা দিয়ে একখানা প্রভিশন ক্রিয়েট করলি, কিসের ওপর, ডাউট হচ্ছে তোর, কিসের, কাদের ওপর, ডেটার্সদের ওপর। এই জন্যই পুরো নামটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস, যে এই টাকাটা আমি নাও পেতে পারি, এই কারণে আমি একখানা প্রভিশন তৈরি করে রাখলাম। বুঝতে পেরেছিস? জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভটা কি, জেনারেল রিজার্ভটা হচ্ছে কি একটা ফান্ড। এই ফান্ডটাকে কেন তৈরি করা হয়, ধরো আজকে তুই বিজনেস করছিস, পরবর্তীকালে কোনো একটা দুর্ঘটনা ঘটলে ঘটতেই পারে,
এবার যখন পরবর্তীকালে সেই দুর্ঘটনাটা ঘটবে, সেই দুর্ঘটনার থেকে বেরিয়ে আসতে গেলে তো টাকার দরকার আছে। তো সেই সময় কি তুই তোর বিজনেসের ক্যাপিটালগুলোকে ইউজ করবি সেই দুর্ঘটনা থেকে বেরোনোর জন্য, তো তুই বিজনেস করতে পারবি না দুর্ঘটনার থেকে বেরিয়ে আসার পরও। এই কারণে আগের থেকেই একটা টাকা সাইড করে রাখা হয় যে যদি কখনো দুর্ঘটনা ঘটে তখন সেই টাকাটা দিয়ে ব্যাপারটাকে মেকআপ করা হবে। যেরকমভাবে কারোর পার্সের মধ্যে কোনো জায়গায় দেখবি 500 টাকা ঢোকানো আছে বা 50 টাকা ঢোকানো আছে, তাই না? যে কখনো যদি টাকা নিতে ভুলে যায়, অ্যাটলিস্ট বাড়িতে তো ফিরে আসতে হবে, তখন সেই টাকাটা দিয়ে পুরো ব্যাপারটাকে মেকআপ করতে হবে। সেইটাকে বলা হয় জেনারেল রিজার্ভ। বুঝতে পারলি? হয়ে গেল। ভিজ লোন বিজনেসের একখানা লাইবিলিটি, ভি এর থেকে লোন নিয়েছিল, তার মানে পি অ্যান্ড এস এদের একটা ফার্ম যারা ভি এর থেকে লোন নিয়েছিল বিজনেস করার জন্য। তারপর কি ক্যাপিটাল কার কার, পি আর এস এর, যেটা দেওয়া আছে। তারপর আবার এইভাবে পড়বো আমরা, ল্যান্ড আছে 1,40,000, বিল্ডিং আছে 90,000, স্টক আছে 50,000, বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল কথাটার মানে কি আরেকবার একটু রিপিট করি ধরনের জিনিসগুলো। যে মাল বিক্রি করা হলো, ধারে মাল বিক্রি করলি, ধর আমি মাল বিক্রি করলাম সৌম্যকে, এইবার সৌম্যকে আমি বললাম ভাই আমি তো তোকে ধারে মালটা বিক্রি করলাম, তোর থেকে আমি পাই 1 লাখ টাকা। তো এই 1 লাখ টাকা আমি তোকে ডেটার হিসেবে ট্রিট করতে চাই না, তুই আমাকে একটা এগ্রিমেন্টে সাইন করে দে, মানে আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট করে নি, যেটাকে আমরা বলবো বিল অফ এক্সচেঞ্জ। যেই একটা আমাদের মধ্যে কন্ট্রাক্ট হয়ে গেল, একটা কপি আমার কাছে একটা কপি ওর কাছে, আমার কাছে যে কপিটা আছে সেটাকে বলা হবে বিলস রিসিভেবল, যেটা আমার কাছে একটা অ্যাসেট। কারণ ও যদি কোনোভাবে টাকা দেরি করে তাহলে এই বিলস রিসিভেবলসটাকে সামনে রেখে কিন্তু আমি ওর এগেনস্টে লিগাল অ্যাকশনস নিতে পারবো, আর ওর পয়েন্ট অফ ভিউতে সেম ডকুমেন্টসটাকে ও বলবে বিলস পেবেল। তো বিলস রিসিভেবল তাই একটা কি বিজনেসের দিক দিয়ে অ্যাসেট। ঠিক আছে? ডেটার্স যার থেকে আমরা টাকা পাবো, আর ক্যাশ 8,000। এরপর আমরা কি করব, এগুলোকে পড়বো। আর এখানে যে সমস্ত অ্যাডজাস্টমেন্টসগুলো থাকবে সেই অ্যাডজাস্টমেন্টসগুলো যেই অ্যাকাউন্ট রিলেটেড সেই অ্যাকাউন্টগুলোকে কী করে দেবো, টিক করে দেবো। ভেরি গুড। অন 1st April 2016, তার মানে এখানে ব্যালেন্স শিটটা কবে, 31st March 2016, ঠিক তার পরের দিন 1st April 2016 এখানে অ্যাডজাস্টমেন্টসগুলো দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? আরে নতুন পার্টনার আসছে, তো পুরনো পার্টনাররা বলবে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি পূরণ করতে পারো তাহলেই গিয়ে তোমরা আমার ফার্মের পার্টনার হতে পারবে, আদারওয়াইজ না। তো সেই শর্তগুলো দেখ এখানে কি বলেছে। অন 1st April 2016 দে অ্যাডমিটেড ভি, মানে এই যে ভি যার থেকে লোনটা নেওয়া হয়েছিল তাকেই বলছে যে দেখো তোমার থেকে তো আমরা টাকাটা নিয়েছিলাম লোন বাবদ, কিন্তু আমরা এখন চাই যে তুমি আমার বিজনেসে পার্টনার হয়ে যাও। ঠিক আছে? অন 1st April 2016 দে অ্যাডমিটেড ভি অ্যাজ এ নিউ পার্টনার অন দ্য ফলোয়িং কন্ডিশনস। কোনো রকম অসুবিধা আছে এইটুকুনির মধ্যে? নেক্সট 1 নম্বর কন্ডিশনসটা কি, ভি উইল গেট 1/8 শেয়ার্স ইন দ্য প্রফিট অফ দ্য ফার্ম। অর্থাৎ গোপাল যে এসছিল, এখানে গোপালের জায়গাতেই কি আছে, ভি। তো গোপাল যখন এসছিল নির্দিষ্ট একটা ওনারশিপ নিয়ে এসছিল, মানে ওনারশিপ পাওয়ার জন্য এসছিল। ঠিক আছে? তো সেরকমভাবে ভিও যখন এসছে তাহলে ভিও তো কিছু পাবে, তবে সে নাও আসছে, আজকে ওনার হবে, সে ওনারশিপ যদি না পায় কিসের ওনার? ঠিক? তাহলে আজকে ভি কতটা ওনারশিপ পাচ্ছে, 1/8, মানে একটা যে পুরো ফার্ম, এই পুরো ফার্মকে যদি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 8টা ভাগে যদি সমান ভাগ করা হয় তাহলে একটা ভাগ কে পাবে, ভি পাবে। এটাকেই বলবো 1/8। বুঝতে পেরেছিস? আর বাদ বাকি যে 7/8 মানে 8 ভাগের 7 ভাগ সেটা কে পাবে, পিআরএস। তাই তো? তাই তো রে? বুঝতে পারছিস তো কত সহজ জিনিস? আচ্ছা, we will get 1/8 shares in the profits of the firm. Next, V's loan will be converted into his capital. এইবার এই যে ফার্মটা রয়েছে, এই ফার্মটা বলছে তুমি তো আমার ফার্মের 1/8 শেয়ার্সের ওনার হচ্ছ, ক্যাপিটাল দাও, ক্যাপিটাল দাও, কারণ ফার্ম তো ক্যাপিটাল চাইবে। তখন ভি ঘুরিয়ে বলছে আমারই তো আপনার কাছে লোনটা আছে যেটা এখনো পর্যন্ত আপনি রিটার্ন করতে পারেননি, এবার তাহলে একটা কাজ করুন না, ওটাকেই আপনি ক্যাপিটাল করে দিন। তখন ফার্ম বলল ঠিক আছে, তাহলে সেটাকেই আমি ক্যাপিটাল করে দিচ্ছি। তবে গিয়ে সেকেন্ড কন্ডিশনসটা এলো যে ভিজ লোন উইল বি কনভার্টেড ইনটু হিজ ক্যাপিটাল। বুঝতে পেরেছিস? আচ্ছা, থার্ড,
দ্য গুডউইল অফ দ্য ফার্ম, কেন গুডউইল আসছে? ও বাবা, পিআরএস ছাড়ছে, স্যাক্রিফাইস করছে ওনারশিপ, নেবে না ভি এর কাছ থেকে? নিশ্চয়ই নেবে, নিশ্চয়ই নেবে। তার জন্যই তো ভিকে কি নিয়ে আসতে হবে? প্রিমিয়াম ফর গুডউইল। এবার প্রিমিয়াম ফর গুডউইলটা আনতে গেলে আগে বার করতে হয় কি গুডউইলের ভ্যালু কত, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বলা হচ্ছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালুড এট 80,000। দুগ্গা দুগ্গা বার করেই দিয়েছে যে গুডউইলের ভ্যালু হচ্ছে 80,000, অ্যান্ড উই ব্রট হিজ শেয়ার্স অফ গুডউইল প্রিমিয়াম ইন ক্যাশ। আর ওর এই গুডউইলের মধ্যে যতটুকুনি ভাগ ওর হয় প্রিমিয়াম ফর গুডউইল হিসেবে আনার জন্যে, সেটা ভি নিয়ে এসেছে। বুঝতে পারলি? আচ্ছা, এইবার যেটা নিয়ে এসছে সেটা পাবে কারা? ওল্ড পার্টনার্সরা। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিওতে। সিম্পল, বুঝতে গেল, বুঝতে গেলি। নেক্সট, প্রভিশন ফর ডাউটফুল ডেটস ওয়াজ টু বি মেড ইকুয়াল টু 5% অফ দ্য ডেটার্স। এবার রিভ্যালুয়েশন অফিসার এসে কি করবে? সমস্ত বিজনেসের অ্যাসেট আর লাইবিলিটিগুলোকে রিভ্যালু করবে, রিভ্যালু করে বলবে যে কোন অ্যাসেটের ভ্যালুয়েশন বেশি হবে, কোন অ্যাসেটের ভ্যালুয়েশন কম হবে, এবং সেখান থেকে আমাদের নেট গেনটা বার করতে হবে। তো এইখানে কি বলছে দেখি রিভ্যালুয়েশন অফিসার? এখানে রিভ্যালুয়েশন অফিসার বলছেন প্রভিশন ফর ডাউটফুল ডেট ওয়াজ টু বি ফিউচার টেন্স ওয়াজ টু বি মেড ইকুয়ালস টু 5% অফ দ্য ডেটার্স। রিভ্যালুয়েশন অফিসারকে আমি পিআরএস কে বললাম যে আপনাদের যে ডেটার আছে না, সেই ডেটার যেটা 30,000 আছে, সেই 30,000-এর 5% আপনাকে পিবিডিডি মেনটেন করতে হবে। তাহলে 30,000-এর 5% কত হয়? 1500। 30,000-এ যদি 5% আমি বার করি কত হয়? 1500। আর এখানে অলরেডি পিবিডিডি কত আছে? 1000। ভালো মতন বুঝবি। আজকে আমি রিভ্যালুয়েশন অফিসার এসে বললাম যে আপনাকে পিবিডিডিটা 5% অফ দ্য ডেটার্স দিয়ে মেনটেন করতে হবে। তাহলে ডেটার্স কত? 30,000। তাহলে 5% তার উপর চার্জ করলে 1500 টাকা। মানে আপনি যেটা করে রেখেছেন 1000 টাকা, এর থেকেও 500 টাকা বেশি লস হওয়ার চান্স রয়েছে। তাই আপনাকে 1500 টাকা দিয়ে আপনাকে পিবিডিডি মেনটেন করতে হবে, ঠিক আছে? তো তার মানে এখানে পিবিডিডি কত? 1000। তাহলে আরও কত টাকা দিয়ে পিবিডিডি বাড়াতে হবে? 500 টাকা দিয়ে পিবিডিডি বাড়াতে হবে। কথাটা বুঝতে পেরেছিস দাদা? কোনো রকম অসুবিধা আছে? নেক্সট, স্টক ওয়াজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই টু আর বাই এর কনসেপ্ট আগের দিন আমরা ডিসকাস করেছিলাম। অর্থাৎ রিভ্যালুয়েশন অফিসার যেই অ্যামাউন্টটা দিয়ে বাড়াতে বলে বা কমাতে বলে, সেইটাই শুধুমাত্র রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসে। আর বেড়ে কত হলো বা কমে কত হলো, সেই রিভ্যালুড অ্যামাউন্টটা আসে নিউ ব্যালেন্স শিটে। আর আমরা এটাও শিখেছিলাম যে যখন আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোনো কিছুর একটা এন্ট্রি দেব, সাথে সাথে নিউ ব্যালেন্স শিটে রিভ্যালুড ফিগারটাও বসিয়ে দেব, নয়তো কিন্তু ভুল হওয়ার প্রবাবিলিটিটা অনেকটাই বেশি হয়ে যাবে, বা ভুল না হলেও টাইমটা অনেকটা বেশি লেগে যাবে। কারণ প্রথমে রিভ্যালুয়েশন, তারপর পার্টনার্স ক্যাপিটাল, তারপর যদি আবার তুই নতুনভাবে ব্যালেন্স শিট করতে যাস, তাহলে অঙ্কটাকে প্রথম থেকে আবার তোকে পড়তে হবে। কথাটা বুঝতে পারলি? তো তার মানে এখানে কি হচ্ছে? স্টক ওয়াজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 5%। তার মানে স্টক কত? এখানে স্টক হচ্ছে গিয়ে তোর 50,000। তাহলে 50,000-এর যদি আমি 5% চার্জ করি তাহলে আসছে 2,500 টাকা। তার মানে 2,500 টাকা দিয়ে স্টকের ভ্যালু কমবে। 2,500 টাকা দিয়ে স্টকের ভ্যালু কমবে। কে বলছে? রিভ্যালুয়েশন অফিসার বলছেন। কারণ উনি দেখলেন যে স্টকের যে ভ্যালুটা দেওয়া আছে এখানে 50,000, এটা আদৌ 50,000 নয়, এটা হচ্ছে 47,500। ঠিক আছে? এই কারণে উনি বলছেন যে আপনি এখানে যে 50,000 লিখে রেখেছেন, ভুল লিখে রেখেছেন। আপনি একটা কাজ করুন, এটাকে 47,500 করে দিন। তাহলে আজকে 50,000টাকে 47,500-এ নামাতে গেলে 2,500 টাকা দিয়ে কমাতে হবে। সেই 2,500 টাকাটা বিজনেসের দিক দিয়ে কি লস, তাই এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কী করতে হবে? ডেবিট করতে হবে। কথাটা বুঝতে পারলি? তো তার মানে স্টক ওয়াজ টু বি ডেপ্রিসিয়েটেড। ডেপ্রিসিয়েট কথাটার মানে কি? লস হওয়া, কমে যাওয়া। তাহলে ডেপ্রিসিয়েটেড বাই 5%, আমরা 5% দিয়ে স্টকের ভ্যালুটাকে কমিয়ে দিতে হবে। বুঝতে পেরেছিস? নেক্সট, তাহলে এখানে টিক করে দিই স্টক। আর এটা হচ্ছে ল্যান্ড ওয়াজ টু বি ডেপ্রিসিয়েটেড 10%। আবার বলছে ল্যান্ডের ভ্যালু যত আছে সেটাকেও 10% দিয়ে আপনি কমিয়ে দিন। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা,
এবার কি বলেছে, প্রিপেয়ার রিভ্যালুয়েশনস অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ পিএসভি অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম অন 1st April 2016। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? আমরা কি করলাম, এইখানে যে যে অ্যাডজাস্টমেন্টসগুলো আছে সেই অ্যাডজাস্টমেন্টসগুলো এখানে টিক করে নিলাম। এবার আমরা কিভাবে করব, এইভাবে মুভ করব, ইউ শেপে মুভ করতে থাকবো, এবং যখন যেই অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্টমেন্টস আছে সেই অ্যাডজাস্টমেন্টসটা তখনই আমরা করে নেব। তারপর এগুলো করার পর যে অ্যাডজাস্টমেন্টসগুলো নিচে থাকবে সেগুলোকে তারপর আমরা ধরবো। তাহলে যেটা আমরা কমপ্লিট করব, যেই পোর্শনটা সেটা 100% মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছিস? তখন কিন্তু আর ঘুরে সেই দিকে তাকানোর কোনো রকম দরকার পড়বে না, ঠিক আছে? এই জন্য অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। দেখ, প্রথমে তাহলে আমরা কি করলাম, তিনটে ফার্স্ট অ্যাকাউন্ট আমরা ওপেন করে নিলাম, রিভ্যালুয়েশনস অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস। তারপর আমরা কি করলাম, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম, ডেবিট ক্রেডিট, পার্টিকুলার পিএসভি, অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস। এটা যদি ডেবিট পোর্শন হয় তাহলে এটা হচ্ছে ক্রেডিট পোর্শন, পার্টিকুলার পিএসভি, অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস। আর একটা নিউ ব্যালেন্স শিট, দেখ ব্যালেন্স শিট অ্যাজ অন নিউ ডেট, রিকনস্ট্রাকশনস ডেট, অর্থাৎ যেদিন নতুন পার্টনার আসছে, লাইবিলিটি অ্যাসেট। এসবি যেটা আছে না, ওটা যতগুলো পার্টনার হবে অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে, কারণ পার্টনার্স তো, ও তো টাকা নিয়ে আসছে, যে নতুন আসছে হয় টাকা নিয়ে আসছে, নয়তো তার লোনটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে, কারণ তারটাও তো আনতে হবে, কারণ সেও তো নতুন, যে বিজনেসের ব্যালেন্স শিট তার মধ্যে তো ক্যাপিটাল বাবদ ওরটাও তো ঢুকে যাবে, ওকে তো এখানে আনতে যাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, ঠিক আছে? তাহলে এবার আমরা আস্তে আস্তে করে সামসটা মুভ করি। প্রথমে কি আছে, আমি আর বোর্ডটাকে আনবো, ঠিক আছে আনি। তাহলে এখানে কি আছে, ওই ব্যাঙ্ক ওভারড্রাফট এগুলো করতে থাকবো, লিখতে থাকবো, যেগুলোর সাথে কোনো অ্যাডজাস্টমেন্টস নেই সেগুলো আমরা ডিরেক্টলি কোথায় বসিয়ে দেবো, নিউ ব্যালেন্স শিটে বসিয়ে দেবো, কারণ সেগুলো তো কোনো অ্যাডজাস্টমেন্টস নেই, ঠিক আছে? তোরা যখন অঙ্কটা করবি দরকার পড়লে একটুখানি একটা আমি হোয়াটসঅ্যাপে ফটো দিয়ে দেবো, সেটাকে পাশে রেখে দেখে নিবি, ঠিক আছে? তাই আমি বইটাকে সরিয়ে রাখলাম। তাহলে ব্যাঙ্ক ওডি আমরা ইউ শেপে মুভ করবো। এবার দেখবো যে কোনটার কি অ্যাডজাস্টমেন্টস আছে, কোনটার অ্যাডজাস্টমেন্টস নেই। যদি অ্যাডজাস্টমেন্টস না থাকে ডিরেক্টলি সেটা নতুন ব্যালেন্স শিটে এসে পড়বে। ভেরি গুড। তাহলে এইটা এতটুকুনি জায়গা আমি রেখে দেবো ক্যাপিটাল লেখার জন্য, আর এইখানটায় আমি লিখে দেবো ব্যাঙ্ক ওডি, কত অ্যামাউন্ট, 20,000, ঠিক আছে? ব্যাঙ্ক ওডির পর ক্রেডিটার, ক্রেডিটারে কোনো অ্যাডজাস্টমেন্টস নেই, ক্রেডিটার বলে লিখে দেবো কত, 30,000। তারপর প্রভিশন ফর ডাউটফুল ডেট, যেটা হচ্ছে 1,000 টাকা, এটার অ্যাডজাস্টমেন্টস আছে, এটার অ্যাডজাস্টমেন্টস আছে, তাই এই অ্যাডজাস্টমেন্টসটা আমরা করব, ঠিক আছে? এইবার আমরা দেখে নেবো এটার অ্যাডজাস্টমেন্টসটা কোন জায়গায় আছে, বা আমাদের মাথার মধ্যেই আছে যে আরও 5,000 টাকা থেকে প্রভিশনসটাকে বাড়াতে হবে। তাহলে একটা কাজ করি, যখন, এবার মাথায় রাখবি আগের দিন যেটা আমরা ডিসকাস করেছিলাম যে আজকে প্রভিশনসটা কোন সাইডের আইটেম, লাইবিলিটি সাইডের আইটেম, তাই লাইবিলিটি যদি বাড়ে তাহলে বিজনেসের দিক দিয়ে কী হয়, লস বোঝায়, বিজনেসের দিক দিয়ে লস বোঝায়। তাই যখন বিজনেসের দিক দিয়ে লস বোঝায় তখন আমরা রিভ্যালুয়েশনসটাকে কী করি, ডেবিট করি, কারণ রিভ্যালুয়েশনস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যখনই কোনো রিভ্যালুয়েশনসের মাধ্যমে বিজনেসের লস বোঝায় তখন আমরা কী করি, রিভ্যালুয়েশনসে ডেবিট করি। আর যখন কোনো রিভ্যালুয়েশনসের মাধ্যমে বিজনেসের লাভ বোঝায় তখন আমরা রিভ্যালুয়েশনস নমিনাল অ্যাকাউন্ট তাই ক্রেডিট করে দিই। বুঝতে পেরেছিস? তাই এখানে আমরা কী করব, 2 PBDD করে দেবো 500 টাকা দিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এবার সাথে সাথে আমাদের মাথায় এটা রাখতে হবে যে যখন আমরা রিভ্যালুয়েশনসে আমরা এন্ট্রি দিলাম সাথে সাথে সেটা নিউ ব্যালেন্স শিটেও কিন্তু আমরা এন্ট্রি দিয়ে দেব, ওয়েট করলে একদম চলবে না। তাই PBDD আগে কত ছিল, 1,000, এখন আরও 500 যোগ হলো, তাহলে হয়ে গেল কত, 1,500। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা? নেক্সট, জেনারেল রিজার্ভ। এইবার আমার একটা কথা বল, যেটা আগের দিনেও ডিসকাশনসে হয়েছিল, যে যখন নাকি সিঞ্জিনি, সায়ন্তনী, অতনু এরা তিনজনে মিলে যখন বিজনেস করেছিল তখন জেনারেল রিজার্ভটা ওরা তৈরি করেছিল নিজেদের প্রফিটের মধ্যে থেকে একটা ভাগ দিয়ে 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 দিয়ে। এইবার যখন গোপাল ঢুকছে, পুরনো ব্যালেন্স শিটের মধ্যে যে জেনারেল রিজার্ভটা থাকবে সেই জেনারেল রিজার্ভের ভাগ কি গোপালকে দেবে, নাকি পুরনো পার্টনাররাই নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে নেবে? পুরনো পার্টনাররাই নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে নেবে। কোন রেশিওতে? অবভিয়াসলি ওল্ড পিএসআর। বুঝতে পারছিস? লজিক্যালি ক্লিয়ার হচ্ছে তো জিনিসটা? তো সেই কারণে আমরা এইখানে লিখবো পার্টনার্সদের মধ্যে ভাগ করে নিয়ে নেব। আচ্ছা, একটা জিনিস তোদেরকে বলে রাখি, তোরা মাথায় রাখবি, আমাদের দেখ কি আছে, একটা হচ্ছে গিয়ে লাইবিলিটি,
একটা হচ্ছে অ্যাসেটস। ঠিক আছে, লাইবিলিটির সবসময় হয় ক্রেডিট ব্যালেন্স, আর অ্যাসেটের সবসময় হয় ডেবিট ব্যালেন্স। মনে রাখবি টেকনিক্সগুলো। যদি লাইবিলিটিকে আরও বাড়াতে হয় তাহলে কি করব? ক্রেডিট করব। ঠিক আছে, যদি লাইবিলিটিকে কমাতে হয় তাহলে কি করব? ডেবিট করব। বুঝতে পারলি? কীরকম? ধর এখানে আমি ক্রেডিটটাকে ধরে নিই মাইনাস, মাইনাস সিম্বল ধরে নিই। তাহলে আজকে যদি আরও বাড়াতে হয় তাহলে আরও ক্রেডিট করবো, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস, তাহলে যোগ হয়ে গেল বা বেড়ে গেল। আবার যদি আমি লাইবিলিটিটাকে আমার যদি কমাতে হয় তাহলে এটা কি? এটা মাইনাস, তাহলে এটাকে কী করবো? প্লাস করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কমে গেল, তাহলে লেস হয়ে গেল। তো এইটা মনে রাখবি যে লাইবিলিটি সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, এটাকে বাড়াতে গেলে আরও ক্রেডিট করব, যদি কমাতে হয় ডেবিট করব। ঠিক অপোজিট হচ্ছে অ্যাসেটের ক্ষেত্রে। অ্যাসেটের সবসময় কী ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। তাই যদি বাড়াতে হয় তাহলে ডেবিট করব, তার মানে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস। আর যদি কমাতে হয় তাহলে করব ক্রেডিট, অর্থাৎ মাইনাস। তাহলে কি হলো? প্লাসে মাইনাসে মাইনাস। কথাটা বুঝতে পারলি? এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখবি, এটা মারাত্মক একখানা কনসেপ্ট। খুব ইজিলি এই জিনিসগুলোকে কিন্তু তুই ডিল করতে পারবি, এটা যদি মাথায় রাখিস। বুঝতে পেরেছিস? তাহলে সেই দিক দিয়ে আজকে এই যে পার্টনার্স ক্যাপিটাল, এটা লাইবিলিটি আইটেম। তো আজকে যখনই জেনারেল রিজার্ভটা তোরা তোদের মধ্যে ভাগ করে নিয়ে নিবি, তাতে কী হবে? তোদের ক্যাপিটালটা বেড়ে যাবে, তোদের ক্যাপিটালের ব্যালেন্স বাড়বে। তো যেহেতু তোদের ক্যাপিটালের ব্যালেন্স বাড়বে, তার মানে লাইবিলিটি বাড়বে, তাই এটা কোন দিকে এন্ট্রি আসবে? ক্রেডিট সাইডে এন্ট্রি আসবে। ঠিক আছে, বাই জেনারেল রিজার্ভ। ঠিক আছে, বুঝতে পারলি? এইটাকে আমি আরেকটাভাবেও দেখিয়ে দিই তোদের সুবিধার জন্য। দেখ, জেনারেল রিজার্ভ এটার অ্যামাউন্ট কত ছিল? 20,000। এইটার কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাই এইটা হচ্ছে একটা ফান্ড যেটার মধ্যে 20 টাকা আছে বা 20,000 টাকা আছে। এইবার কি করতে হবে? এই যে ফান্ডটা রয়েছে সেটাকে ফাঁকা করতে হবে। ফাঁকা করতে হবে কার মধ্যে? ঢেলে পার্টনার্স বা ক্যাপিটালের মধ্যে ঢেলে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল হচ্ছে গিয়ে লাইবিলিটি, পার্টনার্স ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি। তাই যখনই এইটাকে এর মধ্যে ঢালবি তখন পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্স বাড়বে, তার মানে পার্টনার্স ক্যাপিটালকে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। বুঝতে পারলি? আর এই যে জেনারেল রিজার্ভ GR, এইটাও তো লাইবিলিটি সাইডের আইটেম। এইখানে যে 20,000 ছিল সেই 20,000টা তুই কী করছিস? ঢালছিস, তার মানে এটা কি? কমছে। তো লাইবিলিটি যখন কমে তখন আমরা কি করি? ডেবিট করি। তার মানে এখান থেকে দেখ জার্নাল তৈরি হয়ে গেল, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 20,000 20,000। ঠিক আছে, এইবার যখন আমি এটা লেজার পোস্টিং করবো তখন পার্টনার্স ক্যাপিটালে কী লিখবো? বাই জেনারেল রিজার্ভ। তো দেখ আমি সেটাই করেছি, বাই জেনারেল রিজার্ভ। বুঝতে পারলি? তাহলে এই যে 20,000 টাকাটা সেটা আমি কোন রেশিওতে ভাগ করব? এটা আমি ওল্ড রেশিওতে ভাগ করব। ওল্ড রেশিও কত? 3:2। তার মানে 20,000 ডিভাইডেড বাই 5 × 3 12,000। 12,000 আর এখানে হচ্ছে 8,000। বুঝতে পেরেছিস? এরপর কি আছে? জেনারেল রিজার্ভ হয়ে গেল। এইবার ভিজ লোন, ভি এর লোনেও তো অ্যাডজাস্টমেন্ট আছে। কি? ভি এর লোনটা কিসে কনভার্ট হবে? ওর ক্যাপিটাল অ্যাকাউন্টে কনভার্ট হবে। তার মানে এইটারও যদি আমি জার্নাল করতে যাই কি হবে? দেখ, ভি লোন, ভিজ লোন, তো এটাও তো লাইবিলিটি আইটেম, তার মানে এটাও তো ক্রেডিট ব্যালেন্স। এইবার কি করতে হবে? এইটাকে কনভার্ট করতে হবে কিসে? ভিজ ক্যাপিটালে। ঠিক আছে, তার মানে নতুন এখানে লাইবিলিটি আইটেম ক্রিয়েট হবে, তাই এটাকে ক্রেডিট করতে হবে। আর এই যে ভিজ লোন যেটা ছিল এটাকে কমাতে হবে বা লেস করতে হবে বা আউট করতে হবে, তাই এটাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। জার্নাল এখান থেকেই বেরিয়ে এলো যে ভিজ লোন অ্যাকাউন্ট ডেবিট টু ভিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে গিয়ে তোর 20,000 20,000। ভুল করে গেছে, এখানে জেনারেল রিজার্ভ 15,000 টাকা আছে, এই 20,000 টাকা দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। তো তার মানে এইখানে ভিজ লোন বলে অ্যামাউন্টটা লিখে দেবো 20,000 টাকা কোন দিকে?
ভিস ক্যাপিটাল অ্যাকাউন্টে তো লেজার পোস্টিং, বুঝতে পারছিস তো? তাহলে এটা ঠিক করে দিই, 15,000 টাকাটা, 15,000 ডিভাইডেড বাই 5 × 3 কত, 9,000 হবে এটা, আর এটা হচ্ছে 6,000। ঠিক আছে, এরপর কি আছে, ভিজ লোন হয়ে গেল আবার ক্যাপিটাল, তো ক্যাপিটালের ব্যালেন্স ওপেন করতে হবে, তো ক্যাপিটালের ব্যালেন্স যেহেতু ওপেন করতে হয় তাই বাই ব্যালেন্স বিডি বলে ওপেন করব। অ্যামাউন্ট কত, 1 লাখ অ্যান্ড 1,80,000, 1 লাখ আর 1,80,000। ঠিক আছে, যেটা যেখানে হবে না সেখানে ড্যাশ দিয়ে দিবি, তাহলে কন্ট্রোল রাখতে সুবিধা হবে। তাহলে এই পাসটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কোথায় ঢুকবো, এখানে ঢুকবো। ঠিক আছে, প্রথমে কি আছে, ল্যান্ড, ল্যান্ডের রিভ্যালুয়েশন আছে 10% দিয়ে নিচে করতে বলেছে, কম করতে বলেছে, মানে আমার মনে আছে বলে বলে দিচ্ছি আর কি। তাহলে ল্যান্ডের ভ্যালু কত, 1,48,000, তাহলে 1,48,000 উপর যদি 10% আমি চার্জ করি তাহলে কত আসবে, 14,800। সেটা দিয়ে ভ্যালু কমবে, তাহলে যদি ল্যান্ডের ভ্যালু কমে তাহলে বিজনেসের দিক দিয়ে কি লস, লস। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে কি করতে হবে, ডেবিট করতে হবে, কি বলে, টু ল্যান্ড। ঠিক আছে, 14,800 অর্থাৎ 1,48,000 ইন্টু 10%। ঠিক আছে, বোঝা গেল, এটা হলো। আর সাথে সাথেই কি করব আমরা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, রিভ্যালুড ফিগারটা, মানে ল্যান্ড, না এখানে বিল্ডিং মানে আলাদা আছে, ল্যান্ড, ল্যান্ড কত আছে 148, এগুলো তোদের দেখানোর দরকার নেই, জাস্ট তোদের সুবিধার জন্য আমি ফার্স্ট একটুখানি দেখাচ্ছি। তাহলে 1,48,000 থেকে 14,800 মাইনাস করে দিয়ে কত আসে, 1,33,200। ঠিক আছে, এটা হচ্ছে আপডেটেড ফিগার, এই আপডেটেড ফিগারটা এখানে লিখে দিলি, বুঝতে পেরেছিস? নেক্সট কি, এর ওপরে কি আছে, বিল্ডিং। এবার বিল্ডিংয়ের কি বলেছি, বিল্ডিংয়ের কোনো অ্যাডজাস্টমেন্টস আছে কি, বিল্ডিংয়ের কোনো রকম অ্যাডজাস্টমেন্টস নেই, যেহেতু নেই সেটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দে। তাহলে বিল্ডিংয়ের ভ্যালু কত, 90,000। ঠিক আছে, হয়ে গেল বিল্ডিং। স্টক, স্টকের কি অ্যাডজাস্টমেন্টস আছে, হ্যাঁ স্টকের অ্যাডজাস্টমেন্টস আছে। কি বলেছে যে 5% দিয়ে তার ভ্যালুটাকে কমাতে, তার মানে স্টকের যদি ভ্যালু কমে অর্থাৎ অ্যাসেটের যদি ভ্যালু কমে তার মানেটা কি, বিজনেসের দিক দিয়ে লস। তাহলে যেহেতু লস তাই এটা রিভ্যালুয়েশনসে আমরা কি করব, ডেবিট করব। ঠিক আছে, কত, স্টকের ভ্যালু কত, 50,000, তাহলে 50,000-এর ওপর আমরা 5% চার্জ করবো, আসবে কত, 2,500। ঠিক আছে, আর এইখানে যে স্টকটা লিখবো সেটা হচ্ছে রিভ্যালুড ফিগারে লিখে দেবো, এইখানে কত, 50,000 মাইনাস 2,500 কত আসছে, 47,500। এক্সপেক্টেড, বুঝতে পারছিস জিনিসটা, তাই তো? নেক্সট, বিলস রিসিভেবল, কোনো রকম অ্যাডজাস্টমেন্টস নেই, লিখে দে বি, কারণ এই যে এখানে লেখাও রয়েছে ওরকমভাবে, এখানে রয়েছে সেরকমভাবে, আমিও সেরকমভাবে করছি। ঠিক আছে, বিলস রিসিভেবল কত আছে, 40,000। নেক্সট, ডেটার্স, ডেটার্স যা অ্যাডজাস্টমেন্ট ছিল সেটা তো পিপিডিটি রিলেটেড, ও তো করেই দিয়েছি, তাহলে ডেটার্সটা অ্যাজ ইট ইজ আমি কি করবো, বসিয়ে দেবো। কত অ্যামাউন্ট আছে, 30,000, ভেরি গুড। ঠিক আছে, এইবার ক্যাশটাকে একটা কাজ করি, ক্যাশটাকে ওপরে না করে নিচেই লিখি, কারণ টাকা আসবে যাবে তো, তো যার ফলে এখানে যে ওপেনিং ব্যালেন্সটা আছে ক্যাশের, একদম ক্যাশ ইন হ্যান্ড, এই 8,000-এর সাথে যদি টাকা আরও আসে যোগ করে দেবো, যদি টাকা যায় কোনোভাবে বিয়োগ করে দেবো। ঠিক আছে, এই জন্য এটাকে আমি ইনারের মধ্যেই একটু জায়গা নিয়ে আমি ওপেন করে রাখলাম, এবার দেখবো কি আসছে কি যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, এই পাশের সমস্ত কিছু কমপ্লিট করে ফেললাম, এই পাশের সমস্ত কিছু আমরা কমপ্লিট করে ফেললাম। এইবার আমরা কোথায় আসবো, এবং এটা রিলেটেড যে সমস্ত অ্যাডজাস্টমেন্টসগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এইবার আমরা আসবো কোথায়, নিচের অ্যাডজাস্টমেন্টসগুলোতে দেখবো যে কিছু এখনো বাকি আছে কিনা, সেগুলোর অ্যাডজাস্টমেন্টসগুলো করার জন্য। এগুলো যদি করে ফেলতে পারি পুরোই আলটিমেটলি সামসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে।